এর আগের দিন আমরা রজেটের স্পন্দনশীল কুণ্ডলী পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা গ্যালভানোমিটার নিয়ে আলোচনা করব। গ্যালভানোমিটার জিনিসটা কি না, তড়িৎ প্রবাহ পর্যবেক্ষণ এবং পরিমাপ করার যন্ত্রকে বলা হয় গ্যালভানোমিটার। তড়িৎ প্রবাহ পর্যবেক্ষণ এবং পরিমাপ করার যন্ত্রকে বলা হয় গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার দু রকমের হয়। একটা হচ্ছে চলচুম্বক গ্যালভানোমিটার, অর্থাৎ চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, সেটাকে বলা হচ্ছে চলচুম্বক গ্যালভানোমিটার, যেটা আমাদের পাঠ্যসূচি বর্তমানে বহির্ভূত। আর একটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার, অর্থাৎ তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। এটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, এটাকে আমরা বলছি চলকুণ্ডলী গ্যালভানোমিটার। এই চলকুণ্ডলী গ্যালভানোমিটারের মধ্যে পড়ছে ডি-আরসন-ভ্যাল গ্যালভানোমিটার, টেবিল গ্যালভানোমিটার। এই ডি-আরসন-ভ্যাল গ্যালভানোমিটার জিনিসটা কি, এবং এর সাহায্যে প্রায় আমরা 10⁻⁹ অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারি। তো এখানে ডি-আরসন-ভ্যাল গ্যালভানোমিটার, যেটাকে আমরা দর্পণ গ্যালভানোমিটারও বলি, কি সিস্টেমটা, এখানে একটা চুম্বকাকৃতি ফ্রেমের উপরে পরিবাহী তার জড়ানো আছে এবং সেই তারের সঙ্গে উপরে পি আর কিউ দুটো আলম্ব। এই W1 W2 হলো দুটো ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি সুতো। এখানে W1 এবং W2 এখানে পেঁচানো আছে, দুটো W1 এবং W2 হলো ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি সুতো, তার সঙ্গে একটা দর্পণ M লাগানো আছে। আচ্ছা, PQ আলম্ব, আর ABCD হলো তোমার যেখানে চুম্বকাকৃতি ফ্রেমের উপরে যে কয়েলগুলো জড়ানো আছে, সেই কয়েলটা হচ্ছে ABCD, এটা ফ্রেম, অর্থাৎ ABCD হচ্ছে কয়েলের ক্ষেত্রফল হচ্ছে এটা। N এবং S দুটো অশ্বক্ষুরাকৃতি চুম্বক, অর্থাৎ দুটো অশ্বক্ষুরাকৃতি চুম্বকের মাঝখানে একটা N মেরু একটা S মেরু, এর মাঝখানে একটা এই চোঙাকৃতি ফ্রেমের উপর তড়িৎবাহী তার জড়ানো আছে, এটা হচ্ছে ABCD, এবং সেই তার দুটি আলম্ব P ও Q সঙ্গে আটকানো, W1 এবং W2 দুটো ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি সুতো আটকানো আছে, তার সঙ্গে একটা দর্পণ আটকানো আছে। এখানে কি হবে না, এই সিস্টেমটা এরকম করা আছে, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে। এবার এখানে দর্পণ আছে এবং এই ব্যবস্থাটার সামনে 1 মিটার দূরে একটা স্কেল আছে। সেই স্কেলের উপরে একটা আলোক রশ্মির উৎস রাখা আছে, সেই আলোক উৎস থেকে আলোটা এসে দর্পণের উপর পড়বে। এইবার এর মধ্যে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তখন কি হবে, আমরা আগে জেনেছি এই কুণ্ডলীর উপর চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা কুণ্ডলী আছে, তার মধ্যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তার উপর একটা টর্ক কাজ করবে। তাহলে কি হবে, এই কয়েলটা ঘুরে যাবে, অর্থাৎ এর উপরে যে আলো পড়ছিল, সে আলো প্রথমে আলো উৎস থেকে আলো এসে পড়ছিল, তার প্রতিফলিত রশ্মি একটা জায়গায় পড়ছিল। এবার যখন এই কয়েলটা ঘুরবে, তার সঙ্গে দর্পণও ঘুরে যাবে, তার প্রতিফলিত রশ্মিও ঘুরে যাবে। এখানে সিস্টেমটা কিভাবে দেখানো হয়েছে, এইটা দর্পণ M, এখানে আলো উৎস রাখা আছে, এই পাশে আলো উৎস আছে 1 মিটার দূরত্বে, এখান থেকে 1 মিটার দূরত্বে। তাহলে এই আলো উৎস থেকে আলো এসে দর্পণে পড়ছে, পরে এইভাবে আলো দর্পণে করে প্রতিফলিত হয়ে এখানে যাচ্ছে। এইবার যখন দর্পণটা ঘুরে যাবে, মনে করো দর্পণটা থিটা কোণে ঘুরে গেল, দর্পণটা যেভাবে ছিল তার সঙ্গে থিটা কোণে ঘুরে গেল, তাহলে দর্পণে আসল অবস্থান ছিল এটা প্রাথমিক অবস্থান, তারপরে ঘুরে যাওয়ার পর অন্তিম অবস্থান এটা, তাহলে দর্পণ থিটা কোণে ঘুরে গেছে। তাহলে আমরা জানি যে দর্পণ থিটা কোণে ঘুরলে প্রতিফলিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি এটা ছিল, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি 2 থিটা ঘুরে যায়। এখানে দেখো দর্পণ থেকে স্কেলের দূরত্ব D এবং প্রতিফলিত রশ্মি স্কেলের উপরে যতটা দূরত্ব সরে এসছে
অর্থাৎ এইটা প্রতিফলিত রশ্মি ছিল, দর্পণ থিটা কোণে ঘোরার জন্য প্রতিফলিত রশ্মি প্রতিটা ঘুরে এর স্মরণ কত হয়েছে প্রতিফলিত রশ্মির ডি। যেহেতু এখানে এই ডিটা ভেরি ভেরি স্মল, ক্যাপিটাল ডির চেয়ে তোমার এই ছোট ডিটা অত্যন্ত ছোট, সেই জন্য আমরা লিখতে পারি 2 থিটা ইকুয়াল টু ডি বাই ডি, 2 থিটা ইকুয়াল টু ডি বাই ডি, থিটা ইকুয়াল টু ডি বাই 2ডি। এটা একটা সমীকরণ নাম দিয়ে রাখলাম আমরা। এই যে সিস্টেমটা, এটাকে আমরা বলছি দর্পণ গ্যালভানোমিটার। দর্পণ গ্যালভানোমিটার, যেটাকে বলা হচ্ছে ডি-আর্সনভাল গ্যালভানোমিটার। এটা হলো একটা চলকুণ্ডলী গ্যালভানোমিটার। এই একই রকম আরেকটা গ্যালভানোমিটার হচ্ছে টেবিল গ্যালভানোমিটার। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখানে ধরো কয়েলের পাক সংখ্যা হচ্ছে পাক সংখ্যা সমান n, কয়েলের ক্ষেত্রফল সমান a, চৌম্বক ক্ষেত্র সমান b, প্রবাহ মাত্রা সমান I। তাহলে যখন এর ভিত্তিতে I কারেন্ট যাবে তখন যে টর্ক কাজ করবে, সেই টর্কের মানটা কত হবে? টর্ক ইকুয়াল টু হবে BINA। এটা কত হবে? BINA। টর্ক হচ্ছে বিনা, BINA। অর্থাৎ এই চুম্বক ক্ষেত্র মানে NS এর মধ্যে আছে, চুম্বক ক্ষেত্র কাজ করবে কয়েলটার উপরে, তো ওই প্রবাহ মাত্রা I, আর কয়েলের পাক সংখ্যা হচ্ছে n, আর এরিয়া ABCD, এরিয়াটা হচ্ছে তোমার A। তাহলে ক্রিয়াশীল টর্ক কত হবে? টর্কের মান হবে বিনা। এইবার আমরা টেবিল গ্যালভানোমিটার নিয়ে আলোচনা করছি। আচ্ছা, টেবিল গ্যালভানোমিটার কি? ওই একই রকম সিস্টেম, একটা চোঙাকৃতি ফ্রেমের উপরে এবং তার জড়ানো আছে। এখানে দেখো এই দুটো আলম্ব আছে এখানে, আর এখানে দুটো হেয়ার স্প্রিং এইচ, আর এই দুটো হচ্ছে PQ হলো দুটো বিয়ারিং এর মাধ্যমে কারেন্টটা এসে ঢুকছে এই হেয়ার স্প্রিং এইচ এর মাধ্যমে। এই কয়েলটা জড়ানো আছে এবং এই কয়েলটা যখন ঘুরবে তার সঙ্গে একটা সূচক কাটা R লাগানো আছে এবং তার সামনে একটা চক্রাকার স্কেল লাগানো আছে। এইবার এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, এরও পাক সংখ্যা এক আগের মতোই, পাক সংখ্যা হচ্ছে n, পাক সংখ্যা n, চৌম্বক ক্ষেত্র সমান B, প্রবাহ মাত্রা সমান I, আর হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ কয়েলের ক্ষেত্রফল সমান A। তাহলে এর ভিতর দিয়ে সিস্টেমটা এইরকম, একটা চোঙাকৃতি ফ্রেমের উপর তার জড়ানো আছে, সেই তারের এক প্রান্ত আর এই পাশের আরেক প্রান্ত দুটো হেয়ার স্প্রিং এর মাধ্যমে, দুটি বিয়ারিং এর মাধ্যমে যুক্ত করা আছে এবং এই কয়েলের সঙ্গে একটা সূচক কাটা R যোগ করা আছে, যেটা একটা চক্রাকার স্কেলে ঘুরতে পারে। এবার যখন এর ভিতর দিয়ে I কারেন্ট তড়িৎ প্রবাহিত হবে, I তড়িৎ যাবে, যখন I তড়িৎ ঢুকবে এর ভিতর দিয়ে, I তড়িৎ প্রবাহিত হবে, তখন কি হবে না, কয়েলটার উপরটা একটা টর্ক কাজ করবে, তখন সেটা ঘুরে যাবে। তাই টর্কটা কত হবে? এক্ষেত্রে টর্ক হবে বিনা, BINA, বিনা টর্ক। কয়েলের উপর প্রযুক্ত টর্ক কত হবে? টাউ ইকুয়াল টু বিনা, কয়েলের উপর প্রযুক্ত টর্ক টাউ ইকুয়াল টু হবে BINA। এবার যখন এটা ঘুরে যাবে তখন এই যে তোমার হচ্ছে এই যে সুতো লাগানো আছে, এই যে তোমার হেয়ার স্প্রিং এর মাধ্যমে যে তোমার সুতো লাগানো আছে, এই সুতোটা কি করবে? তার স্থিতিস্থাপকতার জন্য এই যে স্প্রিং এবং সুতো, এরা কি করবে? তাদের স্থিতিস্থাপকতার জন্য ওই কয়েলটা ঘুরে যাওয়ার চেষ্টা করবে টর্কের জন্য, কিন্তু ওরা কি করবে? স্থিতিস্থাপক ধর্মের জন্য তাকে সাম্যাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। এইবার সাম্যাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে, তাহলে সেক্ষেত্রে ওদের যদি রেস্টোরিং বা প্রত্যনয়ক টর্ক
রেস্টোরিং বা প্রত্যনয়ক টর্ক টাউ ড্যাশ হয়, তাহলে টাউ ড্যাশ সমানুপাতিক হবে থিটা। অর্থাৎ কয়েলটা থিটা কোণে ঘুরে গেছে, তাহলে টাউ ড্যাশ কি হবে না টাউ ড্যাশ প্রত্যনয়ক টর্ক অর্থাৎ স্প্রিং এবং সুতোর জন্য ওই কয়েলটা ঘুরে যাওয়ার জন্য ওরা কি করবে, স্থিতিস্থাপক ধর্মের জন্য ওকে আগের অবস্থানে বা সাম্য অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এবং সেই প্রত্যনয়ক টর্ক যদি টাউ ড্যাশ হয় তখন টাউ ড্যাশ সমানুপাতিক থিটা, থিটা হচ্ছে এখানে ঘুরে যাচ্ছে কত কোণে, তাহলে টাউ ড্যাশ সমান হবে সি থিটা। সি হলো একটা ধ্রুবক, সি সমান ধ্রুবক, সি সমান কি একটা ধ্রুবক। এটাকে বলা হয় কুণ্ডলীর একক বিক্ষেপের জন্য প্রত্যনয়ক টর্ক। এই সিটাকে বলা হয় একক বিক্ষেপের জন্য প্রত্যনয়ক টর্ক। সি হচ্ছে একক বিক্ষেপের জন্য প্রত্যনয়ক টর্ক। তাহলে সাম্য অবস্থায় যখন কয়েলটা এসে একটা জায়গায় দাঁড়িয়ে পড়বে তাহলে কি হবে, এই টর্ক কয়েলের উপর প্রযুক্ত টর্ক আর সুতোর প্রত্যনয়ক টর্ক দুটো সমান হয়ে যাবে। অর্থাৎ টাউ ইকুয়াল টু টাউ ড্যাশ হবে, অর্থাৎ বি না BINA ইকুয়াল টু সি থিটা। BINA কাজ কত হবে সি থিটা। তাহলে এখান থেকে আই সমান কত পাবো, সি বাই BNA ইন্টু থিটা। আই কাল কত পাবো, সি বাই BNA ইন্টু থিটা। এইবার এই থিটা এর মানটা যদি আমরা ওখানে বসিয়ে দিই, এই সমীকরণ থেকে আমরা পেয়ে যাই থিটা মানে এখানে কত ঘর বিক্ষেপ হলো, স্কেলের উপরে কত ঘর বিক্ষেপ হলো সেটা আমরা হিসাব করে পাবো। আর এখান থেকে যদি আমরা থিটাটা বসাই তাহলে কি আসবে জিনিসটা, সি বাই 2BAND। থিটার মান কত, d/2d। থিটার মান কত হচ্ছে, থিটা সমান হচ্ছে d/2d। থিটা সমান হচ্ছে কত, এই থিটা সমান হচ্ছে d/2d। এখানে c/BNA ইনটু থিটা, তাহলে সি এটাকে থিটার মানটা d/2d বসালে দাঁড়াবে c/2 ব্যান্ড। এখান থেকে আমরা কিন্তু আই এর মানটা মাপতে পারি। এই হলো আমাদের টেবিল গ্যালভানোমিটার। আবার একবার বলছি, এটা চোঙাকৃতি তোমার সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতি ফ্রেমের উপর তার জড়ানো থাকে, সেই তার উপর দুটি হেয়ার স্প্রিংয়ের মাধ্যমে যুক্ত করা আছে এবং সেই দুটো পি এবং কিউ দুটো বিয়ারিং এর মাধ্যমে কারেন্টটা এর মধ্যে কয়েলের মধ্যে আসছে এবং কয়েলের সঙ্গে একটা সূচক কাটা যোগ করা আছে, সেটা একটা চক্রাকার স্কেলে ঘুরতে পারে। এইবার এই স্কেলের এই কয়েলের পাক সংখ্যা এম, চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি, চৌম্বক ক্ষেত্র বি এর মধ্যে রাখা আছে প্রবাহ মাত্রা আই ক্ষেত্রফলে। তাহলে যখন আই প্রবাহ যাবে তখন এর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে না BIN, ঘুরে যাবে। এবারে সুতো কি করবে, যেহেতু কয়েলটা ঘুরে যাচ্ছে এদের স্থিতিস্থাপক ধর্মের জন্য ও কি করবে, তাকে তার সাম্য অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তাহলে এই সুতোর যদি রেস্টোরিং টর্ক টি ড্যাশ টাউ ড্যাশ, রেস্টো বা প্রত্যনয়ক টর্ক যদি টাউ ড্যাশ হয়, টাউ ড্যাশ ধরো কয়েলটা থিটা কোণে ঘুরে গেল, তাহলে প্রত্যনয়ক টর্ক টাউ ড্যাশ সমানুপাতিক থিটা। থিটা যত বেশি হবে টর্ক তত বেশি কাজ করবে। তাহলে টাউ ড্যাশ ইকুয়াল টু সি ইনটু থিটা। সি মানে একটি ধ্রুবক, একে বলা হয় একক বিক্ষেপের জন্য প্রত্যনয়ক টর্ক। এটাকে বলা হচ্ছে, এই সিটাকে বলা হচ্ছে একক বিক্ষেপের জন্য প্রত্যনয়ক টর্ক। তাহলে এইবার থিটা কোণে ঘুরে গিয়ে কয়েকটা সাম্য অবস্থানে থাকবে, তাহলে সেক্ষেত্রে কি হবে না সাম্য অবস্থানের শর্ত হলো সাম্য অবস্থায় কি হবে না এই টর্ক কয়েলের উপর প্রযুক্ত টর্ক আর প্রত্যনয়ক টর্ক সমান হয়ে যাবে। টাউ ইকুয়াল টু টাউ ড্যাশ, বি না ইকুয়াল টু সি থিটা, আই ইকুয়াল টু সি বাই BNA, আই ইকুয়াল টু সি বাই BNA ইনটু থিটা। তারপরে থিটার মানটা আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে নিয়ে নিয়েছি, তাহলে আই ইকুয়াল টু হলো c/2 ব্যান্ড। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দাও, তাহলে এখান থেকে আমরা আই এর মান মাপতে পারি। এই হলো আমাদের এই ডিয়ারসন বা গ্যালভানোমিটার বা টেবিল গ্যালভানোমিটারের সাহায্যে আমরা
10⁻⁹ অ্যাম্পিয়ার পর্যন্ত সূক্ষ্ম প্রবাহ পরিমাপ করতে পারি। এবার হচ্ছে প্রবাহ সুবেদিতা। এবার হচ্ছে প্রবাহ সুবেদিতা। প্রবাহ সুবেদিতা কাকে বলে? না, কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ বিক্ষেপ হয়, কোনো কয়েলের মধ্য দিয়ে বা কুণ্ডলীর মধ্য দিয়ে একক পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ বিক্ষেপ হয় তাকে বলা হয় প্রবাহ সুবেদিতা। বা কারেন্ট সেন্সিটিভিটি। কারেন্ট সেন্সিটিভিটি কাকে বলে? না, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, অর্থাৎ গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা যেটাকে বলছি, কারেন্ট সেন্সিটিভিটি, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ বিক্ষেপ হয়, কুণ্ডলীর যে পরিমাণ বিক্ষেপ হয়, সেটাকে বলা হয় প্রবাহ সুবেদিতা। যদি আই তড়িৎ প্রবাহ সমান আই, বিক্ষেপ সমান থিটা, তাহলে প্রবাহ সুবেদিতা সমান কত হবে? থিটা বাই আর। প্রবাহ সুবেদিতা, এটাকে যদি আমরা এসআই বলি, এসআই কত হবে? থিটা বাই আই। থিটা বাই আই সমান কত পেয়েছিলাম? বিএনএ বাই সি। এনবিএ বাই সি। থিটা বাই আই কত ছিল? এনবিএ বাই সি। কারণ আমরা দেখেছিলাম, এই দেখো, বিনা বিআইএনএ ইকুয়াল টু কত ছিল? সি থিটা। তাহলে থিটা বাই আই, তাহলে থিটা বাই আই কত হবে? থিটা ভাগা এন বিএ বাই সি। এই আগের রিলেশন বিনা ইকুয়াল টু সি থিটা, সেখান থেকে আমরা আগের যেটা দেখলাম, তাহলে থিটা বাই আই ইকুয়াল টু এন বিএ বাই সি। এটাই হলো প্রবাহ সুবেদিতা। অর্থাৎ কোনো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একক তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ বিক্ষেপ হয় সেটাকে বলা হয় তার প্রবাহ সুবেদিতা। বাস্তব ক্ষেত্রে একক হলো মিলিমিটার। একক হলো মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা যে আগের যে ছবিটা দেখেছিলাম, যে দর্পণ থেকে 1 মিটার দূরত্বে যে স্কেল আছে, অর্থাৎ কয়েলের মধ্য দিয়ে 1 মাইক্রো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে দর্পণ থেকে 1 মিটার দূরত্বে স্কেলের উপর যত মিলিমিটার বিক্ষেপ হয়, সরণ হয়, সেটাকেই বলা হচ্ছে প্রবাহ সুবেদিতা। বাস্তব ক্ষেত্রে একক হলো মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার। অর্থাৎ কুণ্ডলীর মধ্য দিয়ে 1 মাইক্রো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে দর্পণ থেকে 1 মিটার দূরে স্কেলের উপর যত মিলিমিটার বিক্ষেপ হয়, সেটাই হলো তার প্রবাহ সুবেদিতা। এবার হচ্ছে আমাদের বিভব সুবেদিতা। বিভব সুবেদিতা জিনিসটা কি? ভোল্টেজ সেন্সিটিভিটি কাকে বলে? না, ওই কুণ্ডলীর দুই প্রান্তে একক বিভব পার্থক্যের জন্য, অর্থাৎ একক বিভব পার্থক্য প্রয়োগ করলে কুণ্ডলীর যে বিক্ষেপ হয়, কয়েলের গ্যালভানোমিটারের কয়েলের যে বিক্ষেপ হয়, সেটাকে বলা হচ্ছে প্রবাহ গ্যালভানোমিটারের বিভব সুবেদিতা। অর্থাৎ গ্যালভানোমিটারের কুণ্ডলীর দুই প্রান্তে একক বিভব পার্থক্য প্রয়োগ করলে কুণ্ডলীর যে বিক্ষেপ হয় তাকে বলা হয় বিভব সুবেদিতা। তাহলে বিভব সুবেদিতা
আমরা যদি এস সাফিক্স ভি লিখি তাহলে কি হবে থিটা বাই ভি। থিটা বাই ভি সমান কত হবে থিটা বাই ভি ইকুয়াল টু আই আর। ওহমের সূত্র অনুসারে কত ভি মানে বিভব মানে কত আই আর, অর্থাৎ ভি বিভব পার্থক্য প্রয়োগ করার জন্য থিটা বিক্ষেপ হয়েছে, তাহলে একক তাহলে বিভব সুবিধা কত হবে থিটা বাই ভি। ভি বিভবের জন্য বিভব বিক্ষেপ হয় থিটা, তাহলে একক বিভবের জন্য কত হবে থিটা বাই ভি আর সমান থিটা বাই আই আর। আই মান আর মানে হচ্ছে কয়েলটার রোধ। আবার থিটা বাই আই সমান কত পেয়েছি আমরা এন বি এ বাই সি ইন্টু আর। এন বি এ বাই সি আর, এটাই হলো আমার বিভব সুবিদিতা। অর্থাৎ কুণ্ডলীর দুই প্রান্তে একক বিভব পার্থক্য প্রয়োগ করলেই যে বিক্ষেপ হয় সেটাকে বলা হচ্ছে বিভব সুবিদিতা। অ্যাকচুয়ালি বিভব সুবিদিতার একক হলো মিলিমিটার। একক হলো মিলিমিটার পার মাইক্রোভোল্ট। অর্থাৎ কুণ্ডলীর দুই প্রান্তে 1 মাইক্রোভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করলে দর্পণ থেকে 1 মিটার দূরে অবস্থিত স্কেলে যত মিলিমিটার বিক্ষেপ হয় সেটাকে বলা হচ্ছে বিভব সুবিদিতা। অর্থাৎ কুণ্ডলীর দুই প্রান্তে 1 মাইক্রোভোল্ট বিভব প্রয়োগ করলে দর্পণ থেকে 1 মিটার দূরে অবস্থিত স্কেলে যত মিলিমিটার বিক্ষেপ হয় সেটাকেই বলা হয় বিভব সুবিদিতা। এই বিভব সুবিদিতা, প্রভাব সুবিদিতা এবং বিভব সুবিদিতার মধ্যে সম্পর্ক কি না আমরা এখান থেকে লিখতে পারি। দেখো এস ভি কার কি পেয়েছি এন বি এ বাই সি ইন্টু আর। আবার এন বি এ বাই সি সমান হচ্ছে এস আই বাই আর। তাহলে আমরা লিখতে পারি এস আই ইকুয়াল টু আর ইন্টু এস ভি। অর্থাৎ বিভব প্রবাহ সুবিদিতা সমান প্রবাহ সুবিদিতা সমান কুণ্ডলী রোধ গুণিতক বিভব সুবিদিতা। বিভব সুবিদিতা তাহলে প্রবাহ সুবিদিতা সমান কত হলো প্রবাহ সুবিদিতা সমান হলো কুণ্ডলী রোধ গুণিতক বিভব সুবিদিতা। অর্থাৎ কারেন্ট সেন্সিটিভিটি ইকুয়াল টু আর ইনটু ভোল্টেজ সেন্সিটিভিটি। এই গেল প্রবাহ সুবিদিতা এবং বিভব সুবিদিতার সম্পর্ক। এবারে আমরা ট্রান্সফরমেশন অফ গ্যালভানোমিটার অর্থাৎ গ্যালভানোমিটারের রূপান্তর করে আমরা কি করব। গ্যালভানোমিটার থেকে আমরা অ্যামিটার অর্থাৎ গ্যালভানোমিটারের রূপান্তর গ্যালভানোমিটারের রূপান্তর অর্থাৎ গ্যালভানোমিটার থেকে 1 নম্বর গ্যালভানোমিটার থেকে অ্যামিটার। গ্যালভানোমিটার থেকে অ্যামিটার আর 2 নম্বর হচ্ছে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার। গ্যালভানোমিটার থেকে অ্যামিটার এবং গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার কিভাবে বানানো যায় সেটা আমরা জানবো। অর্থাৎ এটাকে বলছি গ্যালভানোমিটারের রূপান্তর। এই যে কোনো একটা জিনিস করতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, প্রথমে যেটা মেপে নিতে হবে সেটা হচ্ছে প্রথমে পরিমাপ করে নিতে হবে। প্রথমে যেটা পরিমাপ করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। গ্যালভানোমিটারের রোধ এটাকে আমরা ধরুন ক্যাপিটাল জি ধরলাম। অর্থাৎ প্রথমে যেটা গ্যালভানোমিটারে মিটার বা ভোল্টমিটার বানাতে গেলে যেটা আমাদের প্রথমে মেপে নিতে হবে সেটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। 2 নম্বর ওই যে বৃত্তাকার স্কেল আছে, ওই বৃত্তাকার স্কেলে পূর্ণ বিক্ষেপের জন্য গ্যালভানোমিটার প্রবাহ
মিটার প্রবাহ মাত্রা, গ্যালভানোমিটার প্রবাহ মাত্রা এবং ধরো আই সাফিক্স জি, এই দুটো জিনিস আমাদের মেপে নিতে হবে। অর্থাৎ গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার বা ভোল্টমিটার যাই তুমি রূপান্তর করো না কেন, তোমাকে প্রথমেই গ্যালভানোমিটারের রোধ এবং গ্যালভানোমিটারের ফুল স্কেল ডিফ্লেকশনের জন্য গ্যালভানোমিটার প্রবাহ মাত্রাটা মেপে নিতে হবে, কত প্রবাহের জন্য পূর্ণ স্কেল বিক্ষেপ হচ্ছে। এখন আমরা 1 নম্বরটা অর্থাৎ এইটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ গ্যালভানোমিটার থেকে অ্যামিটার, এটা করতে গেলে কি করতে হবে, ধরো এই হচ্ছে একটা গ্যালভানোমিটার, এর সঙ্গে আমরা কি করব, এর সঙ্গে সমান্তরালে একটা শান্ট নিম্নমানের রোধ যোগ করে দেবো। এর সঙ্গে কি করব, একটা নিম্নমানের রোধ যোগ করে দেবো। এটা ধরো এক্স ওয়াই, এটা হচ্ছে এ বি, এইখান দিয়ে মনে করো আই তড়িৎ প্রবাহ হচ্ছে, এই আই তড়িৎ প্রবাহ দুটো ভাগে ভাগ হয়ে যাবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায় আইজি, আর শান্ট বা নিম্নমানের যে রোধ শান্ট, এটাকে শান্ট বলে, এটা কি বলে শান্ট, নিম্নমানের রোধ বা শান্ট, এর মধ্যে মনে করো আইএস, তাহলে প্রবাহ দুদিকে ভাগ হয়ে যাবে, এটা আইজি, এটা হচ্ছে আইএস, আবার এই দিক দিয়ে এসে এখানেও হয়ে যাবে আই হয়ে বেরিয়ে যাবে। তার মানে কি আমরা পাচ্ছি, আই ইকুয়াল টু আইজি প্লাস আইএস। আইএস হলো শান্টের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা, আর আইজি হলো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। মোট কথা হলো একটি গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করতে গেলে গ্যালভানোমিটারের সঙ্গে একটি নিম্নমানের রোধ সমান্তরাল সমবায়ে যোগ করে দিতে হবে। ধরলাম সেই নিম্নমানের রোধের মানটা হচ্ছে এস এবং তার ভিতর দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা আইএস। তাহলে মূল প্রবাহ এইভাবে এসে কি করবে, এ বিন্দু দুটো ভাগ হয়ে যাবে, একটা যাবে আইজি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, একটা যাবে আইএস শান্টের মধ্য দিয়ে, আবার বি বিন্দুতে সেটা জয়েন্ট হয়ে আবার আই হয়ে বেরিয়ে চলে যাবে। তার মানে আই ইকুয়াল টু হলো আইজি প্লাস আইএস। তাহলে ভিএক্স এক্স বিন্দুর বিভব মাইনাস ভিওয়াই ইকুয়াল কত হবে, আইজি ইন্টু জি সমান হবে আইএস ইন্টু এস। এটা আমাদের ভি ইকুয়াল টু আইআর সূত্র থেকে আমরা বলতে পারি আইজি ইন্টু জি সমান আইএস ইন্টু এস। তাহলে আমরা লিখতে পারি, অতএব এই সিচুয়েশন থেকে লিখতে পারি আইএস সমান আইএস সমান আইএস সমান এসটা আমাদের দরকার, এস সমান হবে আইজি ভাগ আইএস ইন্টু জি। এস সমান কত হবে, আইজি ভাগ আইএস ইন্টু জি সমান আইজি ভাগ আই মাইনাস আইজি। কেন না, আই সমান আইজি প্লাস আইএস, তাহলে আইএস সমান কত লিখবো, আই মাইনাস আইজি ইন্টু জি। তার মানে এস সমান কত হলো, আইজি বাই আই মাইনাস আইজি। অর্থাৎ এই গ্যালভানোমিটারের সাহায্যে যেটা অল্প প্রবাহ মাত্রা আইজি মাপতে পারে, তার সাহায্যে আমরা আই প্রবাহ মাত্রা, বড় প্রবাহ মাত্রা আই, মানে আই এর চেয়ে বড়, আইজির চেয়ে বড়, আই অবশ্যই এখানে গ্রেটার দেন আইজি, এই বেশি প্রবাহ মাত্রা কিন্তু আমরা মেপে ফেলতে পারবো এবং তার জন্য কত সমান্তরাল সমবায় যোগ করতে হবে সেটা আমরা এই রিলেশনের সাহায্যে পেয়ে যাব। এবার হচ্ছে এই গ্যালভানোমিটারের পাল্লা গ্যালভানোমিটারের পাল্লা অর্থাৎ কত বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ আমরা মাপতে পারি। পাল্লা যদি এন হয় তাহলে এন ইকুয়াল টু হবে আই বাই আইজি, অর্থাৎ আইজির কত গুণ প্রবাহ আমরা মাপতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু এন ইন্টু আইজি। গ্যালভানোমিটারের সত্যিকারের প্রবাহ যতটা হচ্ছে আইজি যায়, তার সাথে সেই গ্যালভানোমিটার ব্যবহার করে আমরা তার চেয়ে এন গুণ প্রবাহ মাত্রা মেপে দিতে পারবো। এই এনটাই হলো গ্যালভানোমিটারের পাল্লা। তাহলে আমরা কি পেয়েছিলাম, এই রিলেশনটা এস ইকুয়াল টু পেয়েছিলাম আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু জি সমান কত হবে, আইজি ভাগ আইজি সমান এন ইন্টু আইজি মাইনাস আইজি ইন্টু জি
সমান হবে জি বাই এন মাইনাস ওয়ান, অর্থাৎ এস ইকুয়াল টু হবে জি বাই এন মাইনাস ওয়ান। অর্থাৎ গ্যালভানোমিটারের রোধ আমরা জানি। এবার কত বেশি প্রবাহ মাত্রা মাপতে চাই সেটা আমরা আইজির সঙ্গে সেটা অনুপাত করে এনটা পেয়ে যাব। তাহলে যে সানটা যোগ করতে হবে তার মান হবে জি বাই এন মাইনাস ওয়ান, জি বাই এন মাইনাস ওয়ান। এবার এই গ্যালভানোমিটারের রোধ কত হবে? তুল্য রোধ যদি আর হয়, গ্যালভানোমিটারের তুল্য রোধ ধরি আর, তাহলে আমরা লিখতে পারি 1/r ইকুয়াল টু 1/g প্লাস 1/s। এর সমান্তরাল সমবায় আছে, তাহলে 1/g প্লাস 1/s সমান 1/s সমান g বাই n মাইনাস 1, 1/s সমান কত হবে? n মাইনাস 1/g সমান কত হবে? n বাই g, অর্থাৎ r ইকুয়াল টু হবে g বাই n, r ইকুয়াল টু কি হবে? g বাই n। এইটা হলো আমাদের গ্যালভানোমিটারের তুল্য রোধ। গ্যালভানোমিটার অর্থাৎ অ্যামিটার যখন হয়ে গেল, অ্যামিটারের তুল্য রোধ কত হবে? g বাই n। ঠিক আছে, এই অ্যামিটারটার তুল্য রোধ কত হবে? g বাই n। অ্যামিটারের তুল্য রোধ হবে g বাই n। তাহলে এই হলো গ্যালভানোমিটার থেকে অ্যামিটার আমরা পেয়ে গেলাম। এবারে হচ্ছে আমরা এবারে আরেকটা রিলেশন আমরা জানবো। এবার হচ্ছে আরেকটা রিলেশন আমরা জেনে নেব, সেটা হচ্ছে আইজি আইএস, এস এবং জি এর সম্পর্ক। আইজি আইএস, এস ও জি এর মধ্যে সম্পর্ক কি সম্পর্ক আমরা জানি। দেখো, আমরা জানি আইজি বাই আইএস, আইজি বাই আইএস সমান এস বাই জি। আইজি ইন্টু জি সমান আইএস ইন্টু এস, তাহলে আইজি বাই আইএস সমান হবে কত? এস বাই জি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো আইজি ভাগ আইএস প্লাস আইজি ইকুয়াল টু এস বাই এস প্লাস জি। সেখান থেকে লিখতে পারি আইজি ইকুয়াল টু এস বাই এস প্লাস জি ইন্টু আই, যেহেতু আই ইকুয়াল টু আইএস প্লাস আইজি। দেখো আইএস প্লাস আইজি, এখান থেকে আইজি বাই আইএস প্লাস আইজি মানে আইজি বাই আই সমান এস বাই এস প্লাস জি। তাহলে আইজি ইকুয়াল কত হবে? এস বাই এস প্লাস জি ইন্টু আইএস প্লাস আইজি সমান আই। এটা হতে পারে, অথবা আরেকটা হতে পারে আইএস বাই আইজি সমান জি বাই এস। সেখান থেকে পাবো আইএস বাই আইএস প্লাস আইজি ইকুয়াল টু জি বাই এস প্লাস জি। সেখান থেকে পাবো আইএস ইকুয়াল টু জি বাই এস প্লাস জি ইন্টু আই। একই রকম ভাবে আইএস প্লাস আইজি সমান আই হবে, তার আইজি ইকুয়াল টু এস বাই এস প্লাস জি ইন্টু আই, और आईजी इक्वल टू जी बाई एस प्लस जी इंटू आई। এই হলো আমাদের আইএস, আইজি, এস এবং জি এর মধ্যে সম্পর্ক। এই সম্পর্কগুলোর সাহায্যে আমি কিন্তু অঙ্ক করতে পারব। এরপরে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে গ্যালভানোমিটার থেকে কিভাবে ভোল্টমিটার তৈরি করতে হয়। গ্যালভানোমিটারের থেকে সাহায্যে আমরা কিভাবে ভোল্টমিটার তৈরি করব। গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, গ্যালভানোমিটারের সঙ্গে একটা উচ্চমানের রোধ শ্রেণী সমবায় যোগ করে দিতে হবে। এই হচ্ছে গ্যালভানোমিটার, তার সঙ্গে শ্রেণী সমবায় একটা উচ্চমানের রোধ আর যোগ করে দাও। যোগ করে দিলে এই যে টোটাল সিস্টেমটা হয়ে গেল, এটা কিন্তু তখন এটা ধরো এ বিন্দু, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট আই যাবে, এর ভিতর দিয়ে কারেন্টটা আই যাবে। আই মানে
কোন কারেন্টটা যাবে, বেশি কারেন্ট দেওয়া যাবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের সর্বোচ্চ যে প্রবাহটা মাপতে পারে সেইটা দিতে হবে। কারণ সেই সময় যোগ করা আছে এখানে। আগের বারে যেমন কারেন্টটা ভাগ হয়ে গেছিল, বেশিটা আইএস এর মধ্যে দিয়ে গেছিল, কমটা আইজির মধ্যে গেছিল, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে আইজিটাই যাবে, তার মানে গ্যালভানোমিটার প্রভাবটা সর্বোচ্চ এটা যাবে। তাহলে এই ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি, এ বিন্দুর বিভব ভিএ, বি বিন্দুর বিভব ভিবি সমান কত হবে না জি প্লাস আইজি ইন্টু জি প্লাস আর, সেই সময় আছে। তাহলে এটাকে আমরা যদি বলি ভি, তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আমরা ভি বলছি, তাহলে আইজি ভি ইকুয়াল টু আইজি ইন্টু জি প্লাস আর। এখান থেকে কি পাবো, আর সমান পাবো ভি ভাগ আইজি মাইনাস জি। অর্থাৎ যে ভোল্টেজটা আমরা মাপতে চাই এই ভোল্টমিটারের সাহায্যে, অর্থাৎ গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার করতে গেলে গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় একটা উচ্চমানের রোধ যোগ করে দিতে হবে, তাহলে সিস্টেমটা একটা ভোল্টমিটার মাপার যন্ত্র হিসাবে পরিণত হবে। তাহলে ভিএ মাইনাস ভিবি সমান কত হবে না আইজি ইন্টু জি প্লাস আর, তুলর এইটা। আর আইজি বেশি কারেন্ট দিতে পারবে না, ও সর্বোচ্চ ওই কারেন্টটা মাপতে পারে, সর্বোচ্চ ওই কারেন্টের জন্য পূর্ণ স্কেল বিক্ষেপ হয়। তাহলে ভি ইকুয়াল টু আইজি ইন্টু জি প্লাস আর, আর ইকুয়াল টু ভি বাই আইজি মাইনাস জি। এবার ধরো গ্যালভানোমিটার কত কারেন্ট মাপতে, ভোল্টেজ মাপতে পারবে, গ্যালভানোমিটারের প্রবাহ কত আইজি আর রোধ কত জি, তাহলে ও সর্বোচ্চ কত বিভব মাপতে পারে ভিজি ইকুয়াল টু আইজি ইন্টু জি। কিন্তু আমি এর সাহায্যে এর চেয়ে অনেক বেশি বিভব মাপতে চাই, ধরো সেই বিভবটা মনে করো ভি, অর্থাৎ এক্ষেত্রে ভোল্টমিটারের পাল্লা, অর্থাৎ বেশি পরিমাণে ভোল্টেজ আমি মাপতে চাই এই গ্যালভানোমিটারের সাহায্যে, ভোল্টমিটারের সাহায্যে, পাল্লা এন ইকুয়াল টু হবে ভি বাই ভিজি। অর্থাৎ এখান থেকে পাবো ভি ইকুয়াল টু এন ইন্টু ভিজি। অর্থাৎ ভিজি এর চেয়ে এন গুণ বিভব আমরা মাপতে চাই, ভিজি এর চেয়ে আমরা এন গুণ বিভব আমরা মাপতে চাই। তাহলে আমরা লিখতে পারি, দেখো এই যে আরটা, তাহলে কত আর যোগ করতে হবে, আর সমান হবে ভি বাই আইজি মাইনাস জি সমান জি কমন নিয়ে নাও, তাহলে কত হবে ভি বাই আইজি ইন্টু জি মাইনাস ওয়ান সমান জি ইন্টু ভি বাই ভিজি, ভিজি মানে হচ্ছে আইজি ইন্টু জি মাইনাস ওয়ান সমান জি ইন্টু এন মাইনাস ওয়ান। ওখানে কত এসেছিল জি বাই এন মাইনাস ওয়ান, ওখানে এসেছিল জি বাই এন মাইনাস ওয়ান, অর্থাৎ যে সানটা যোগ করতে হবে তার মান ছিল জি বাই এন মাইনাস ওয়ান। এক্ষেত্রে যে রোধটা যোগ করতে হবে উচ্চ মানের রোধ, তার মান হচ্ছে জি বাই এন মাইনাস ওয়ান, এই জি ইন্টু এন মাইনাস ওয়ান, জি ইন্টু, ওটা ছিল জি বাই এন মাইনাস ওয়ান, এটা জি ইন্টু এন মাইনাস ওয়ান। এই হলো এই উচ্চমানের রোধ যোগ করে দিলেই এই কত গুণ ভোল্টেজ মাপতে চাই সেটা আমরা পেয়ে যাবো। ধরো গ্যালভানোমিটার মাপতে পারে 1 ভোল্ট, তার সাথে আমরা 5 ভোল্ট মাপতে চাই, তাহলে এন এর মান কত হবে 5/1, তাহলে এনটা পেয়ে গেলাম। আর জি তো আমরা জানি এন মাইনাস ওয়ান, তাহলে কত রোধ যোগ করতে হবে সেটা আমরা সহজে হিসাব করতে পারবো। এবার হচ্ছে এই ভোল্টমিটারের তুল্য রোধ কত হবে, ভোল্টমিটারের তুল্য রোধ কত হবে সমান আর প্লাস জি, তাই তো? তাহলে আর প্লাস জি, তাহলে আর এর মান কত জি ইন্টু জি এন মাইনাস জি প্লাস জি সমান হচ্ছে এন জি। অর্থাৎ গ্যালভানোমিটারের তুল্য রোধ যদি আর ড্যাশ হয় তাহলে আর ড্যাশ এটা কত হবে এন জি, এন ইন্টু জি। অর্থাৎ ভোল্টমিটারের পাল্লা এন গুণ করলে রোধও তোমার কিন্তু এন গুণ করলে রোধও এন গুণ হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এই রোধটা যোগ করলেই আমরা বেশি মাপের বিভব অর্থাৎ এন গুণ বিবর্তিত বিভব আমরা এই ভোল্টমিটারের সাহায্যে মেপে ফেলতে পারবো। আচ্ছা, তার মানে গ্যালভানোমিটার ভোল্টমিটার করতে গেলে গ্যালভানোমিটারের সঙ্গে একটা উচ্চমানের রোধ আর যোগ করতে হবে, তাহলেই সেটা ভোল্টমিটার বিভব
নিতে হবে। সেখান থেকে আমরা কি পাচ্ছি, ভি মাইনাস ভিবি, এ এবং বি বিন্দু বিভব ভি এ ভিবি হয়, তাহলে ভি মাইনাস ভিবি ইকুয়াল টু আইজি ইন্টু জি প্লাস আর। সেখান থেকে ভি সমান ভি মাইনাস ভিবি সমান ভি সমান আইজি ইন্টু জি প্লাস আর, আর ইকুয়াল টু ভি বাই আইজি মাইনাস জি। সেখান থেকে আরটা পেয়ে গেলাম, বা ভোল্টমিটারের পাল্লা, অর্থাৎ এই ভোল্টমিটারের সাহায্যে বেশি বিভব মাপতে চাই, সেই এনটা কত বিভব বেশি মাপতে চাই না ভি বাই ভিজি। ভোল্টমিটার মাপতে পারে ভিজি, গ্যালভানোমিটার মাপতে পারে ভিজি, তাহলে পাল্লা এন ইকুয়াল টু হবে ভি বাই ভিজি, তো ভি ইকুয়াল টু এন ইন্টু ভিজি। ভিজিটা নিজেই মানে কতটা মাপা যায় গ্যালভানোমিটার, তোমার গ্যালভানোমিটার দিয়ে, তাহলে বেশি বিভব যদি ভি মাপতে চাই, এই ভি বাই ভিজি সমান পাল্লা এন, তাহলে ভি ইকুয়াল টু এন জি। তাহলে আগের রোধটা কত যোগ করতে হবে আমাদের, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই জি ইন্টু জি, জি কমন নিয়ে নিলে ভি বাই আই জি ইন্টু জি মাইনাস ওয়ান, ভি বাই ভিজি মাইনাস ওয়ান, জি মাইনাস এন, তাহলে জি ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে আর ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে ভোল্টমিটারের রোধ কত হবে, আর ড্যাশ ইকুয়াল টু আর প্লাস জি, আর এর মান কত হচ্ছে জি এন মাইনাস এন, এটা জি ইন্টু এন মাইনাস ওয়ান মানে কি জি এন মাইনাস জি প্লাস জি, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু এন জি। এই হয়ে গেল তোমার গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারের রূপান্তর। আর আগেরটা আমরা করেছি গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারের রূপান্তর। এবার হচ্ছে গ্যালভানোমিটারের সঙ্গে ভোল্টমিটারের পার্থক্য, এই অ্যামমিটারের সঙ্গে ভোল্টমিটারের পার্থক্য। অ্যামমিটার আর ভোল্টমিটার। অ্যামিটার এবং ভোল্টমিটারের কি পার্থক্য, এক নম্বর এটা হচ্ছে প্রবাহ মাপার যন্ত্র, তাই না, প্রবাহ মাপার যন্ত্র। এটা হচ্ছে বিভব প্রভেদ মাপার যন্ত্র, বিভব প্রভেদ মাপার যন্ত্র, এটা কি বিভব প্রভেদ মাপার যন্ত্র। দু নম্বর অ্যামিটার এর রোধ খুবই কম, এর রোধ খুবই বেশি। তিন নম্বর অ্যামিটার কি বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করা হয়, শ্রেণী সমবায়ে যোগ করা হয়, অর্থাৎ অ্যামিটারকে বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করতে হয়। তিন নম্বর এটাকে ভোল্টমিটারকে বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করা হয়। এর রোধ খুব বেশি, রোধ কম, এটাকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়। অ্যামিটারকে বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করা হয়, আর ভোল্টমিটারকে বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করা হয়। এবার আর অ্যামিটার তৈরি হয় কিভাবে না, গ্যালভানোমিটারের সঙ্গে অত্যন্ত নিম্নমানের রোধ স্থান কে যদি সমান্তরাল সমবায়ে যোগ করে দেওয়া হয়, অ্যামিটার গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে নিম্নমানের রোধ যোগ করলে পাওয়া যায় অ্যামিটার, আর গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যোগ করলে পাওয়া যায় ভোল্টমিটার। গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে নিম্নমানের রোধ যোগ করলে পাওয়া যায় অ্যামিটার, এবং গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ যোগ করলে পাওয়া যায় ভোল্টমিটার। আচ্ছা, আজকের এই পর্যন্ত। এই হলো তোমাদের তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের সিলেবাস। এখান থেকে তোমরা অঙ্কগুলো করতে পারবে। অঙ্ক যে ফর্মুলাগুলো আমরা ইউজ করেছি বা প্রমাণ করেছি, পেয়েছি, সেই ফর্মুলা বসিয়ে মান দেওয়া থেকে আমরা অঙ্কগুলো করতে পারবো। ওই দেখে দেখে তোমরা অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে।